কিছু জায়গা থাকে যেখানে আইন কাজ করে না। কিছু সময় আসে যখন পরিকল্পনা থাকে আগেই তৈরি, আর কিছু ঘটনা ঘটে যা আসলে ঘটে না, ঘটানো হয়। 16ই জুলাই 2025। গোপালগঞ্জ শহর ছিল এমনই একটি সময় ও স্থান। সকাল ছিল শান্ত, নিয়মিত। কিন্তু দুপুর গড়াতেই শুরু হয় এমন কিছু যার জন্য কেউ প্রস্তুত ছিল না। হামলা দিক নির্দেশনা অনুযায়ী, টার্গেট নির্ধারিত, ক্রিয়ান্বয় সহজ, হিংস্র এবং দ্রুত। নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নামে পরিচিত একটি শক্তি কোনো রকম বাধা ছাড়াই শহর দখল করে নেয়। পুলিশ নীরব, সাংবাদিক আক্রান্ত। অবশেষে সেনাবাহিনীকে নামানো হয়। ততক্ষণে গোপালগঞ্জ আরেকটি শহর ছিল না, তা পরিণত হয়েছিল একটি উন্মুক্ত সংঘর্ষ ক্ষেত্রে। কে পরিকল্পনা করলো, কে হামলা চালালো, এনসিপির নেতারা কি বললেন, আর কেন গোপালগঞ্জের 16ই জুলাই ইতিহাসে ভয়ঙ্কর একদিনে পরিণত হলো, চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। জাতীয় নাগরিক পার্টি ঘোষিত জুলাই পদযাত্রার অংশ হিসেবে গোপালগঞ্জের চৌরঙ্গি মোড়ে সকাল থেকেই জড়ো হতে থাকেন দলটির শীর্ষ নেতারা, সমর্থক ও ছাত্র জনতা। পথসভা ছিল শান্তিপূর্ণ, বার্তা ছিল বৈষম্যের বিরুদ্ধে সংগ্রাম, নতুন বাংলাদেশের স্বপ্ন। কিন্তু সকাল 10টার পরপরই হঠাৎ আগ্রাসী হয়ে ওঠে পরিস্থিতি। সাদা পোশাকে মুখ ঢাকা অবস্থায় হামলা চালায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মীরা। তাদের হাতে রড, লাঠি, ককটেল আর চোখে ছিল উগ্রতা। তারা প্রথমেই হামলা চালায় সমাবেশী মঞ্চে, এরপর টার্গেট করে গাড়িবহর। এনসিপির নেতারা বলেন, আমরা আজকে গোপালগঞ্জে এসেছিলাম দেশ গড়তে জুলাই পদযাত্রা কর্মসূচি নিয়ে। আমরা কোনো যুদ্ধের আহ্বান নিয়ে নয়, শান্তি এবং দেশ গড়ার আহ্বান নিয়ে গোপালগঞ্জে আজকে এসেছি। অভিযোগ উঠেছে পুলিশ তখন চুপচাপ দাঁড়িয়ে থেকে নাটক দেখছিল। আরও অবাক করার মতো তথ্য, পুলিশ বরং আহত ছাত্রদের থেকে বেশি আগ্রহ দেখিয়েছেন এনসিপির নেতাদের ঘিরে ফেলার কাজে। এই সহিংসতায় নিহত হয়েছেন অন্তত 4 জন। গোপালগঞ্জ সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক নিশ্চিত করেছেন মৃত্যুর খবর। জেলা কারাগারে হামলা চালিয়ে জানালার কাচ, অফিসের আসবাবপত্র, গুরুত্বপূর্ণ রেকর্ড পুড়িয়ে দেওয়া হয়। নিষিদ্ধ ছাত্রলীগের ওই তাণ্ডব যেন সেদিন গোপালগঞ্জ শহরকে যুদ্ধক্ষেত্রে রূপান্তর করে। সন্ধ্যার দিকে যখন পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, সেনাবাহিনী নামাতে বাধ্য হয় সরকার। বিভিন্ন এলাকার এপিসি কার নিয়ে অভিযানে নামে সেনা সদস্যরা। কিছুক্ষণের মধ্যেই তারা গোপালগঞ্জ শহরের নিয়ন্ত্রণ গ্রহণ করে। তবে সে সময় পর্যন্ত সহিংসতায় শহরের বিভিন্ন এলাকায় আগুন জ্বলছিল, মানুষের আর্তনাদ উঠছিল, সাংবাদিকের হাহাকার শোনা যাচ্ছিল। রাত 8টা থেকে শুরু করে পরদিন সন্ধ্যা 6টা পর্যন্ত গোপালগঞ্জে কারফিউ জারি করা হয়। সেনাবাহিনী নিরাপদে সরিয়ে নেয় অবরুদ্ধ এনসিপি নেতাদের। তাদের গাড়িবহরের একাংশ খুলনার উদ্দেশ্যে রওনা দেয়, যেখানে রাতেই সংবাদ সম্মেলন করে এনসিপি। এনসিপির নেতা সার্জিস আলম বলেন, আজ আমাদের ওপর হামলা চালিয়েছে হাসিনার দালালরা। পুলিশ দাঁড়িয়ে নাটক দেখছে। আমি বলছি, যদি এখান থেকে বেঁচে ফিরি তাহলে মুজিববাদদের কবর রচনা করেই ফিরব, না হলে আর ফিরব না। এই ঘটনায় গভীর উদ্বেগ জানিয়ে বিএনপি বলছে, এই হামলা ছিল এক পরিকল্পিত রাষ্ট্রীয় বর্বরতা। মির্জা ফখরুল বলেন, ছাত্র জনতার জাগরণকে থামাতেই এই হামলা চালানো হয়েছে। সরকার পতনের ভয়ে এরা এখন উন্মাদ হয়ে উঠেছে। চৌরঙ্গি মোড়, বিশ্ব রোড, জেলা কারাগার, এমনকি পৌর পার্ক, সবখানেই ছিল ধ্বংসের ছাপ। শহর জুড়ে ইট পাটকেলের বৃষ্টি, ককটেল বিস্ফোরণ, আগুনের ফুলকি। পুলিশ ছিল নিরুপায়। সেনাবাহিনী হস্তক্ষেপ না করলে পরিস্থিতি আরও ভয়ঙ্কর হয়ে উঠত। এই প্রশ্ন এখন গোটা দেশের। নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নামে যারা বর্বরতা চালালো, তারা কিভাবে এতটা স্বাধীনতা পেল? পুলিশ কিভাবে এতটা নির্লিপ্ত থাকে? গণতন্ত্রের নামে দেশে আজ কি চলছে? গোপালগঞ্জের রাজপথে আজ কাঁদছে ছাত্র, রক্তে ভিজেছে শান্তির মিছিল, সারা দেশে ব্লকেট। পরিস্থিতি এখন কোন দিকে যায় সেটাই দেখার বিষয়। এই দেশ যদি সত্যি সবার হয়, তাহলে আজকের বিচার আগামীকালই শুরু হোক। এই ভিডিওটি শেয়ার করুন, সবার কাছে পৌঁছান গোপালগঞ্জের নির্মম বাস্তবতা। কমেন্টে লিখুন, নিষিদ্ধ ছাত্রলীগের এই হামলার জবাব কি আদৌ জনগণের হাতে আসবে?